This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রজাতন্ত্র দিবসে সীমান্তে টান টান টেনশন। মালদার সুখদেবপুরে তিরঙ্গা পতাকা হাতে বাংলাদেশিদের প্রতিরোধ ভারতীয়দের। বিজেপির উস্কানিতে সীমান্তে অস্ত্র হাতে জমায়েত হচ্ছেন ওপারের বহু মানুষ। উত্তেজনার আবহেই সীমান্তের কাছে শুভেন্দু অধিকারীর তিরঙ্গা যাত্রা। সীমান্ত থেকে TV9 বাংলার এক্সক্লুসিভ রিপোর্ট। মানুষের আবেগ চূড়ান্ত আজকে প্রজাতন্ত্র দিবস। এই দিবসে তুমি দেখো মানুষের জাতীয় পতাকা হাতে নিয়ে তোমাকে দেখাচ্ছি কিরকম ভাবে তারা ফসল কাটছে, এখানকার সম্পত্তি ওখানে মৌলবাদী যে সরকার বাংলাদেশের এখানে জঙ্গি অনুপ্রবেশ করাচ্ছে। বিজেপির উস্কানিতে বাংলাদেশ সীমান্তে জমায়েত হচ্ছেন ওপারের বহু মানুষ, বিশেষ করে রোহিঙ্গারা। বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জের কিরণগঞ্জে জমায়েতকারীদের হাতে অস্ত্র। বাংলাদেশের দিক থেকে দেওয়া হচ্ছে ভারত বিরোধী স্লোগান। এপারে কৃষকদের ফসল লুট করা হচ্ছে। প্রজাতন্ত্র দিবসে জাতীয় পতাকা নিয়ে সীমান্তে ভারতের জয়গান স্থানীয় বাসিন্দাদের। হামলা করার পর আমরা যখন এখানে গেছি তারা কি রোহিঙ্গা? হ্যাঁ, তারা রোহিঙ্গা। এই রোহিঙ্গা ঢুকাবার জন্য একমাত্র ওদের উদ্দেশ্য তার কাটা হয়ে গেলে রোহিঙ্গা ঢুকতে পারবে না, তার কারণেই তার বাধা দিচ্ছে। অভিযোগ করছেন যে ওখানকার ঘোষণা করা হচ্ছে গত কয়েকদিন ধরে যে এখানে অস্ত্র হাতে জমায়েত হওয়ার জন্য দিচ্ছে যে এখানে কোনো ঝামেলা হয়েছে, তোমরা সব অস্ত্র নিয়ে তোমরা সবাই চলে আসো বর্ডারে, মানে বিএসএফদের মধ্যে অর্ডার করবে বা আমাদের যে ফসল আছে ইন্ডিয়ার সেসব যেন ক্ষয়ক্ষতি করার জন্য আরও চলে আসছে। হামলা করছে, এটা আমরা চক্ষুষ দেখতে পাচ্ছি, সেটা দেখতে পাচ্ছি এবং মাইকে বলছে সেটা কিন্তু আমরা শুনতে পাচ্ছি। কারণটা হচ্ছে বাংলাদেশ থেকে সুখদেবপুর থেকে ডিফারেন্সটা খুবই অল্প। ওই যে গেরুয়া পতাকা হাতে নিয়ে বিএসএফ ওখান থেকে আসছে, একটু আগে বিডিআর এর তরফ থেকে নীল পতাকা তুলিয়ে তাদেরকে জানানো হয়েছিল যে এপারে কেন এত লোকজন। কারণ বরাবর এরা এই মানুষরা অভ্যস্ত এভাবে যে ওই যে জঙ্গলটা দেখা যাচ্ছে ওখানে গিয়ে বিকেলের পর থেকে নিয়মিতভাবে জমায়েত হয়। এবং এই মুহূর্তে তারা কিন্তু মিটিং করলেন, তাৎক্ষণিক একটা মিটিং, যাতে কোনো রকমভাবে কোনো সমস্যা যাতে না তৈরি হয়। বাংলাদেশে অনুপ্রবেশকারীদের খোঁজে হোটেল লজগুলিতে পুলিশের তল্লাশি। অনুপ্রবেশ নিয়ে সতর্ক বিএসএফ ও পুলিশ। মালদা থেকে শুভতোষ ভট্টাচার্য, TV9 বাংলা। আর এদিনই দুপুরে সেই সীমান্তে গিয়ে কয়েক হাজার লোক নিয়ে তিরঙ্গা যাত্রা করলেন শুভেন্দু অধিকারী। নিশানা করলেন মুখ্যমন্ত্রীকে। সীমান্তে উত্তেজনার সঙ্গে পাল্লা দিয়ে চলল রাজনৈতিক পারদ। বিজিবির উস্কানিতে মাসখানেক ধরেই সীমান্তে লম্ফজম্প করছে বাংলাদেশিরা, বিশেষ করে রোহিঙ্গারা। বিএসএফ এর সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া বাঁধাচ্ছে, যদিও মুখের ওপর জবাবও পাচ্ছে। বিএসএফ জওয়ানদের পাশে দাঁড়িয়ে গর্জে উঠছেন ভারতীয়রা। যদিও সম্প্রতি মালদা সফরে গিয়ে বিএসএফ এর সঙ্গে বাংলাদেশিদের বচসায় সাধারণ মানুষকে না জড়ানোর পরামর্শ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। যদি কোনো অন্যায় হয় আমরা দেখে নেব, কিন্তু মনে রাখবেন বিএসএফ এর সাথে যদি ওদের বচসা হয় আপনারা গ্রামের লোকেরা সেখানে যাবেন না। মুখ্যমন্ত্রী বলতে পারে যে বিএসএফ কে ভারতীয় আপনারা বর্ডারে সাহায্য করবেন না? কাকে সাহায্য করবে? বিজেপিকে সাহায্য করবে? এটা দেশ বিরোধী কথা। দিল্লি সরকার ব্যবস্থা নেওয়া উচিত, রাষ্ট্রপতির উচিত ব্যবস্থা নেওয়া। সংবিধানকে মেনে মমতা ব্যানার্জির সরকারকে বরখাস্ত করা উচিত এই একটা সব পক্ষে। সপ্তাহ শেষেও সেই বিতর্ক অব্যাহত। মালদার সুখদেবপুরে উত্তেজনার আবহেই সাধারণতন্ত্র দিবসে সীমান্তের কাছে তিরঙ্গা যাত্রা করলেন শুভেন্দু অধিকারী। চ্যালেঞ্জ ছুড়লেন মুখ্যমন্ত্রীকে। মমতা ব্যানার্জি বলেছিলেন বর্ডারে কাউকে যেতে না, আমরা 15,000 লোক হাঁটছি, বর্ডারে হাঁটছি, ডান দিকে কাটা বলছি যে ভারতীয় ভূখণ্ডে জাতীয় পতাকা নিয়ে গর্বের সঙ্গে হাঁটছি। মুখ্যমন্ত্রী দেখে যান, আপনি মুর্শিদাবাদে গিয়ে বলেছিলেন, মালদা এসে বলেছিলেন বিএসএফ কে সাহায্য করতে না, বর্ডারে যেতে না। আমরা ভারতীয়, আমরা বর্ডারে যাব।
তিরঙ্গা যাত্রায় বাংলাদেশকেও এখতিয়ার শেখালেন শুভেন্দু। গণতান্ত্রিক সরকার ছিল, তাই যেটা বন্ধুত্বপূর্ণ আচরণ থাকা উচিত ছিল, এখন জঙ্গিবাদ জামাতের সরকার। দেশকে সুরক্ষিত করতে আমরা বেড়া করব। জনগণ নিজে স্বইচ্ছায় জমি দিচ্ছে, বিএসএফ তৎপরতা বাড়িয়েছে। ভারত বড় ভাই, 140 কোটির দেশ, দায়িত্বশীল আচরণ করতে হয় ভারতকে। এর আগে পেট্রাপোল ঘোজাডাঙ্গা সীমান্তে গিয়েও পড়শি দেশকে চড়া ভাষায় আক্রমণ করেছিলেন শুভেন্দু। তোদের উপরে আমরা নির্ভর করি না, রাজাকারের নাতি, আমাদের উপর তোরা নির্ভর করেন। মোল্লা ইউনুস, ভালো করে শুনে রাখো, আমরা চাইলে ওই বাংলাদেশে যারা ফটফট করছে মৌলবাদীরা, জঙ্গিরা, 2 মিনিটে জব্দ করে দিতে পারি। কোনো কোনো মহলে প্রশ্ন উঠছে, জাতীয়তাবাদকে সামনে রেখে ভোট বাক্সের সূক্ষ্ম পাটিগণিতের অঙ্কেই কি এগোচ্ছেন শুভেন্দু অধিকারীরা? রোহিঙ্গা মুসলমানদেরকে ঢুকিয়ে জনসংখ্যা বদলে দিয়ে আজকে পশ্চিমবঙ্গকে দখল করে নিতে চায় এরা, জনসংখ্যার বিস্ফোরণ ঘটিয়ে। তাই 596 কিলোমিটার জায়গায় কাঁটাতার দেওয়ার জন্য জমি দেয়। ভারতের অরিজিনাল যদি ইচ্ছে করে ভারতবর্ষ, একদিনেরও কাজ না, কিন্তু সেটাকে আটকাতে হবে যাতে তার প্রভাবটা আমার দেশে না পড়ে। আমি খুলে দিয়ে চুপ করে রাখলাম, এখানে কমনালাইজ করব, আমি এখানে ডিভিশনাল পলিটিক্স করার জন্য হাঁ করে বিসিএফ বিএসকে বলে চুপসে রহো, এটা তো উচিত না। সীমান্তে উত্তেজনার মধ্যেই দুপক্ষের এই তরজায় চড়ছে রাজ্য রাজনীতির পারদও। শুভতোষ ভট্টাচার্যর রিপোর্ট, TV9 বাংলা। আর এই অবস্থায় ফাপড়ে বাংলাদেশে কথা বলা যেতেই পারে। বাংলাদেশের সমস্ত অনুদান বন্ধ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব নিয়েই বাংলাদেশের সমস্ত অনুদান বন্ধের নির্দেশ ট্রাম্পের। আমেরিকা থেকে বিপুল অর্থের অনুদান পায় বাংলাদেশ, আর সেই অনুদান অবিলম্বে বন্ধ করার নির্দেশ ডোনাল্ড ট্রাম্পের। এমনিতেই অর্থ সংকটে জেরবার ইউনুস সরকার, তার মধ্যেই ট্রাম্পের নির্দেশে আরো বিপাকে বাংলাদেশ। অনুদান বন্ধ হয়ে যাওয়ার মানে হচ্ছে যে বাংলাদেশের যে বিদেশি মুদ্রার যে ভান্ডার আছে সেটা অলরেডি ভীষণ তলানির দিকে নেমে গেছে। এখন বাংলাদেশ তো প্রচুর টাকা ধার আছে, নানান দেশ থেকে আছে। বাংলাদেশের মেন আয়টা আসতো রেডিমেড গার্মেন্টস বিক্রি করে, সেটাও আমরা দেখেছি যে গত 5-6 মাস ধরে একটা ভীষণ আঘাতের মধ্যে পড়েছে, উৎপাদন বন্ধ হয়েছে এবং রপ্তানি ঠিকভাবে করা যাচ্ছে না। তারপরে বিদেশি মুদ্রা তো একেবারে তলানির দিকে। এখন কি হবে, যারা টাকা ধার দিয়েছে যে সমস্ত দেশ, তারা তো এখনই টাকা চাইবে, তাদের যে সমস্ত টাকা ফেরত দেওয়ার কথা সেটা মুশকিল হবে। যে সমস্ত জিনিসগুলো কেনার দরকার আছে সেগুলো তো তেল থেকে শুরু করে অনেক জিনিস আছে যেগুলো কিনতে হবে, আর সেটা মুশকিলে পড়বে। অলরেডি আমরা দেখেছি চীনের সঙ্গে বাংলাদেশের কথা চলছে, বাংলাদেশ চীনকে বারবার বলছে যে তোমরা সুদের হার কমাও, যথেষ্ট বিপদের মধ্যে পড়েছে। এরপরে যদি হুঙ্কার ছাড়ে তো বুঝতেই হবে যে কতটা ফাঁপা তাদের কাজকর্ম। পদ্মশ্রী সম্মান প্রাপকের তালিকা ঘোষণা হতে বিতর্কের ঢাকও বাজতে শুরু করেছে। পদ্মশ্রী পাচ্ছেন বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজ। কার্তিক মহারাজ রাজনীতির মানুষ নন, কিন্তু গত 1 বছরে রাজনীতির ময়দানে বারবার ঘোরাফেরা করেছে তার নাম। সম্মান পেয়ে কার্তিক মহারাজ বলছেন খ্যাতির বিড়ম্বনা, কিন্তু বাংলার শাসক দলের নেতারা সম্মান দেওয়া নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছেন, কেউ ঘুরিয়ে কেউ আবার সরাসরি। মুর্শিদাবাদের বেলডাঙ্গার ভারত সেবাশ্রম সংঘের প্রধান স্বামী প্রদীপ্তানন্দ কার্তিক মহারাজ নামেই বেশি পরিচিত। শক্তিপুর সংঘর্ষ এবং তার পরবর্তী 24-এর লোকসভা নির্বাচনের সময় থেকেই বঙ্গ রাজনীতির পরিচিত নাম কার্তিক মহারাজ। রাজনীতির লোক না হয়েও বারবার চর্চায়। কার্তিক মহারাজ যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটার সর্বনাশ করছেন। আর ইনকা মকসদ सिर्फ और सिर्फ लोगों की सेवा करना है। बंगाल की सरकार ने उन पर उंगली उठाई, उनका नाम लेकर धमका रही है। কিছুদিন আগেই কার্তিক মহারাজের নাম করে আক্রমণ করেছিলেন ডেবরা তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। এই যে সারগাছি যে এইটা কি আছে কার্তিক মহারাজ, তো ওটাকে সবসময় মনে হয় আমার সময় একদম চুপ করে থাকতো। আমি যতদিন এসপি ছিলাম ওকে একবার ডেকেছিলাম, ভয়ে আসেনি। এই মাঝে মাঝে বেলডাঙ্গায় গন্ডগোল লাগায় যে লোকটা,
সে তো একটা আতঙ্কবাদী নিজেই সাম্প্রদায়িক হাঙ্গামা, একটা দাঙ্গা লাগাবার সবসময় চেষ্টা করে। এই মন্তব্য নিয়ে কম বিতর্ক হয়নি। এবার সেই কার্তিক মহারাজকেই পদ্মশ্রী সম্মানের জন্য বেছে নিল কেন্দ্রীয় সরকার। সন্ত জীবনে সম্মান নিয়ে বিড়ম্বনায় কার্তিক মহারাজ। আমরা সন্ন্যাসী মানুষ, খ্যাতির বিড়ম্বনা রবীন্দ্রনাথের কথায়। প্রথম ফোন করেছিল রাষ্ট্রপতি ভবন থেকে, বায়োডাটা চাইছিল। আমরা সন্ন্যাসীর বায়োডাটা বলতে কিছু। তবে এই বাছাই ঠিক হয়নি বলে সরাসরি আক্রমণ ডেবরার হুমায়ুনের। আমি যেভাবে উনাকে দেখি আর কি, আপনি তো কথা না পেয়েছে। ভারত সেবাশ্রম সংঘকে আলাদা বন্ধনীতে রেখে কার্তিক মহারাজকে তীর, তালিকাটা নেহাত ছোট নয়। সেবাশ্রম সঙ্গে সঙ্গে আমারও খুব ভালো সম্পর্ক, রামকৃষ্ণ মিশনের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। কিন্তু এখন গেরুয়া বস্ত্র পরে যদি কেউ মিশনের মানসিকতার বিরোধিতা করে, তাহলে তার সঙ্গে তো সম্পর্ক থাকতে পারে না। একটা কোনো ব্যক্তির জন্য সংস্থার বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ থাকতে পারে না। RSS এর ভাবাদর্শে, বিজেপির ভাবাদর্শে বিশ্বাস করে, তাদের জন্য পুরস্কার। এই যে এত বড় একটা অভিযোগ আমরা করে আসছিলাম, সেটা যে কার্তিক মহারাজ তাকে দিয়ে বিজেপি প্রমাণ করে দিল যে সবসময় পদ্মের স্ত্রী থাকে না, মাঝে মাঝে পদ্ম বিস্ত্রীও হয়। তো কার্তিক মহারাজ হিন্দুত্বের ব্র্যান্ড অ্যাম্বাসাডার নন। বিজেপি ঘনিষ্ঠতার জন্য পুরস্কার, এই অভিযোগের আদৌ সারবত্তা আছে কি বলছেন প্রাপক? সেটা তো বিজেপির ঘনিষ্ঠ নয়, তাদের গোয়েন্দা বিভাগ আছেন কেন্দ্রীয় সরকারের, তারা এটাকে ওয়াচ করেছেন যে আমি গ্রামে গঞ্জে ঘুরছি, তারপরে মুর্শিদাবাদ জেলায় এতগুলি স্কুল, এত আদিবাসী উন্নয়নের কাজের সঙ্গে যুক্ত রয়েছে। তারা চিন্তা ভাবনা করেছেন, নিশ্চয়ই রাজ্য সরকারের পক্ষ থেকে এখান থেকে কোনো যান, তারা রিপোর্ট নিয়েছেন, রিপোর্ট নিয়ে তার সিদ্ধান্ত নিয়েছেন। কেউ বা বলবে বিজেপির ঘনিষ্ঠ, কেউ বা বলবে দিদির আশীর্বাদ। নিঃসন্দেহে দিদি আমাকে আশীর্বাদ করেছেন। তবে এই যাত্রায় কার্তিক মহারাজের পাশেই দাঁড়িয়েছেন ভরতপুরের হুমায়ুন কবির। বস্তুত দুই হুমায়ুনের দুই সুর। আমরা জেলাবাসী হিসাবে জেলার দুজন মানুষ তারা এই পদ্মশ্রীতে ভূষিত হয়েছে, তাতে আনন্দই লাগছে। এবং মহারাজজিকে এটাই বলবো যে মানুষের কল্যাণে বেশি মানুষের হয়ে কাজ করবেন। একজন জেলার মানুষ হিসাবে সেটা আবেদন রইল। বাংলার রাজনীতিতে বিজেপি নেতাদের সুর এবং কার্তিক মহারাজের সুর প্রায় মিলে যায়। গেরুয়া শিবিরের বিভিন্ন অনুষ্ঠানে কার্তিক মহারাজকে দেখা যায়, যেমন দেখা গিয়েছিল শিলিগুড়িতে সহস্র কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানে। পদ্মশ্রী সম্মান ঘিরে বিতর্ক অহেতুক, কার্তিক মহারাজের পাশে দাঁড়িয়ে বলছে বঙ্গ বিজেপি, সঙ্গে তৃণমূলকে আক্রমণ। উনি ঠিক করার কে পদ্মশ্রী পাবে না পাবে? এখানকার রাজ্য সরকার যাদেরকে পুরস্কার দিয়েছে তার মধ্যে সমাজবিরোধীও আছে। সেটা কি ঠিক ছিল? তার বলার দম আছে তার নেত্রীর বিরুদ্ধে? তাহলে তো ওখান থেকে সেই দিনই তাড়িয়ে দেবে ধাক্কা মেরে। সেই জন্য নিজের এখতিয়ারের বাইরে আপনিও যাবেন না। কার্তিক মহারাজ পদ্ম পুরস্কার পাবে না তো কে পাবে? হুমায়ুন কবির কে? উনি কি কোনো সামাজিক নেতা? উনি একজন ইসলাম ধর্মাবলম্বী একজন বিধায়ক। বিতর্কের ঢাক কদিন বাজে দেখার সেটাই। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। শহর জুড়ে তাসের ঘর, নতুন বছরেই হেলে পড়েছে অন্তত খান 10 বাড়ি। মুখ রক্ষায় বেশ কিছু নির্দেশিকা জারি করেছে ছোট লালবাড়ির কর্তারা, কিন্তু সবটাই কাগজে কলমে। মাঠে ময়দানে সেই পুরনো ছবি ধরা পড়ছে। ঠাকুরপুকুরে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল পুকুর ভরাটের কাজ। অনেকটা কাজ এগিয়ে যাওয়ার পর পুলিশের টনক নড়ল। জলা বুঝিয়ে বহুতল, মানা হচ্ছে না কোনো নিয়ম, আর তাতেই নড়ে যাচ্ছে ভিত। হেলে পড়ছে কলকাতায় একের পর এক বহুতল। স্বাভাবিকভাবেই পুরো নাগরিক থেকে বিরোধীরা সবার আঙুল উঠছে হাকিম সাহেবের দিকে। মেয়র অবশ্য সব দায় ঠেলেছেন ইঞ্জিনিয়ারদের ওপর। হেলে পড়া বাড়ি তো প্ল্যানের আগে হেলে না, হেলে পড়া বাড়ি প্ল্যানের আগে হেলে না, তাদের পাইলিং থাকে। কারণ কর্পোরেশন তো ইঞ্জিনিয়ারিং সেকশনটা দেখে না। এই বাড়িগুলোর দেখার দায়িত্ব হচ্ছে যারা স্যাংশন নিয়েছে, যারা ইঞ্জিনিয়ার, যারা LBS, যারা দায়িত্ব নিয়েছেন বাড়িটা তৈরি করার। আমরা দেখাশোনা করব এবং তৈরি করব। কর্পোরেশনের প্ল্যানের মধ্যে যারা তাদের সেই অঙ্গীকার করেছেন তাদের দায়িত্ব। কর্পোরেশনের তো দায়িত্ব না প্রত্যেকটা বাড়ি তার নিচে কি আছে না আছে দেখা।
কিন্তু প্রশ্ন হচ্ছে, জলাজমি ভরাটের অনুমোদন তো আর ইঞ্জিনিয়াররা দেন না, সেটা হচ্ছে কিভাবে? প্রশ্নের মুখে পড়ে জলাজমি ভরাট রুখতে তড়িঘড়ি কিছু পদক্ষেপ করতে বাধ্য হয়েছেন মেয়র। জলাশয় আমাদের সবকটার রেজিস্ট্রি হয়ে গেছে, সেই জলাশয়ের মধ্যে প্ল্যান স্যাংশন হবে না। আর সেকেন্ড হচ্ছে যে জলাশয়গুলো আমরা থানাকে লিস্ট পাঠাচ্ছি, প্রত্যেকটা থানা, আপনার থানায় আপনার কতগুলো জলাশয় আছে সেটা দেখার দায়িত্ব আপনার। আপনিও দেখুন, যদি কোনো ফিল আপ হয় কর্পোরেশনকে সাথে জলাশয় বুঝিয়ে পুরো শহর উঠেছে, বাড়ি নয়। এরকম হাজার হাজার বাড়ি সমস্ত জেলাতে আছে, যাতে কোনো নিয়মকানুন মানা হয়নি। আর এটা এমনি হঠাৎ হয়ে গেছে নয়, এই সরকার আসার পরে এটা গতি পেয়েছে এবং এদের লোকেরাই এই অবৈধ নির্মাণের পেছনে এবং তার যে অর্থ সেটা সর্বোচ্চ স্তর পর্যন্ত যায়। বিতর্ক যাই হোক, হেলে পড়া বহুতল নিয়ে শোরগোলে সামান্য হলেও সাড়া মিলেছে। ঠাকুরপুকুরে 126 নম্বর ওয়ার্ডের নারায়ণ রায় রোডে জলাজমি ভরাটের কাজ চলছিল, সেটা বন্ধ হয়েছে। আমি একবার দেখাবার চেষ্টা করবো, এটি একটি পুকুর ছিল, কয়েকদিন আগে এই পুকুর ভরাটের কাজ শুরু হয়েছিল এবং দেখা যাচ্ছে যে মাটি পড়ে রয়েছে বিভিন্ন জায়গায়, অর্থাৎ লেবার দিয়ে এই পুকুর কোনো এক অসাধু ব্যবসায়ী ভরাট করছিল এবং পরবর্তীকালে যখন ঠাকুরপুকুর থানা খবর পায়, এসে যারা এই ভরাটের কাজ করছিল তাদেরকে আটক করে। শুধু জলাজমি নয়, বেআইনি নির্মাণ রুখতে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। বহুতল তৈরিতে একাধিক বিষয় ছাড়পত্র নিতে হবে, বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে পুর নগর উন্নয়ন দফতর। বড়ভিত্তিক নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগও। তাতে কি হেলে পড়া ভাবমূর্তি সোজা হবে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আবার সে এসেছে ফিরিয়া। বাঘ ঝাড়খণ্ডে গিয়ে আবার বাংলার অন্দরে ঢুকে এসেছে, সে খবর আপনাদের আগেই দিয়েছিলাম। আজ বাঁকুড়া পুরুলিয়ার দুই প্রত্যক্ষদর্শীর খোঁজ পেয়েছি আমরা। বাঘকে সামনে থেকে দেখে যাদের আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড় হয়েছিল। জঙ্গলমহল জুড়ে আবার নতুন করে বাঘের আতঙ্ক। 29শে ডিসেম্বর 2024 বছরের শেষে বাঁকুড়ার গোঁসাইডিহি জঙ্গলে ধরা পড়ে যায় বাঘিনী জেনাত। জঙ্গলমহল হাঁপ ছেড়ে বাঁচার আগেই আবারও বাঘ হাজির, কখনো বাংলার জঙ্গলমহল তো কখনো লাগোয়া ঝাড়খণ্ডের জঙ্গলে। বন দপ্তরের ট্র্যাপ ক্যামেরায় ধরাও পড়ে বাঘ, কিন্তু ট্র্যাপে পা দেয়নি। জিনাত ধরা পড়ার 4 সপ্তাহ পর আবারও বাঁকুড়ার জঙ্গলে বাঘ। সুতানের জঙ্গল লাগোয়া 12 মাইল জঙ্গলে সচক্ষে বাঘ দেখেন এক গ্রামবাসী। বাঘ আক্রমণ করেনি তাই বাঁচোয়া, কোনো মতে রানীবাঁধের দিকে সরে যান ওই গ্রামবাসী। এখান থেকে সেই পর্যন্ত আমি 5 দেখলাম, ওইখানে পর্যন্ত যাওয়ার পরে আর 5 পাইনি। তখন কটা বাজবে মোটামুটি? যখন ওই 6টা তো বটেই, আন্দাজের ব্যাপার তো মোটামুটি 6টা, কুয়াশায় বুঝতে পারা যায় না, কুয়াশা তো। 12 মাইল জঙ্গলে একটি ঝোড়ার কাছে বাঘের পায়ের ছাপ পাওয়া যায়। সন্ত্রস্ত স্থানীয়রা, বড় বাঘ মনে হচ্ছে, ঠিক আছে, ছোট বাঘ না, এটা বড় বাঘই মনে হচ্ছে। প্রচুর আতঙ্কে আছি আমরা। এখানে তো সবকিছু জঙ্গল ধারেই তো আমাদের এই যে গরু বাছুর চড়ানো হয় এবং কাজকর্ম সবকিছু কাঠঝাড় সবকিছু এই বন থেকে আনা হয়, তাহলে কি আরো বেশি ভয় লাগে। না, আজকে ভয়ের জঙ্গল যাচ্ছি না, এই মাঠে চড়াবো। কিসের ভয়? বাঘের ভয়ে। এর ঘন্টা খানেকের মধ্যে খবর আসে পুরুলিয়ায় বাঘ। আসলে অঞ্চলটাই এরকম, কয়েক কিলোমিটারের মধ্যেই পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, ঝাড়খণ্ড। একদিকে ঝাড়গ্রামের কাঁকড়াঝোর ও বেলপাহাড়ির জঙ্গল, অন্যদিকে পুরুলিয়ার কুইলাপালের জঙ্গল। জামতড়িয়া বিটের পুকুর কাটা গ্রাম লাগোয়া জঙ্গলে বাঘ দেখেন এক চাষি। দেখাচ্ছে না ফাঁকা মাঠটা, ওখানে আমি এখানে দাঁড়িয়েছিলাম, সেই সকালবেলায় সেই দাঁতুন ভাঙতে এসেছিলাম, এই তো নিম খাড়া এখানে ছিল, বলে এটা ভাঙিয়ে আব ঘুরে যাব। এই অবস্থা দেখি যখন আমাকে দেখতে পেয়েছে তখন গর্জন করছে, আর সামনের পাটা উঠে দাঁড়িয়ে দিয়েছে, তখন আমাকে দিকে গর্জন করছে। তখন আপনি কি করলেন? আমি তখন চাদর উপরে পুরো ঘুরাচ্ছি। বাঘ দর্শন হয়েছে একজনের, পায়ের ছাপ দেখেছেন অনেকেই। সেই ছাপ নতুন বলেই ধারণা স্থানীয়দের। নিরীক্ষায় বন দফতর। হীরক মুখোপাধ্যায় ও তপন হালদারের রিপোর্ট, TV9 বাংলা।